আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে সরলরেখা। তো সরলরেখা নিয়ে যদি আমরা কথা শুরু করি, আমাদের প্রথমেই মাথার মধ্যে আসে স্থানাঙ্ক বা বিন্দু। আমরা জানি স্থানাঙ্ক দুই ধরনের, একটা হচ্ছে কার্তেশীয় বিন্দু, যেটাকে আমরা x আর y দ্বারা প্রকাশ করি, আর একটা আমাদের বিন্দু আছে সেটা হচ্ছে পোলার বিন্দু, যেটাকে আমরা r আর থিটা দ্বারা প্রকাশ করি। তোমরা সবাই জানো ভর্তি পরীক্ষায় কম বেশি আসে যে একটা কার্তেশীয় বিন্দু দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক করব। আমরা যদি টাইপের কথা চিন্তা করি তাহলে আমাদের টাইপ 1 এর মধ্যে আসবে কিভাবে আমরা কার্তেশীয় থেকে পোলার করব অথবা পোলার থেকে কার্তেশীয় করব। আমি ধরে নিচ্ছি তোমরা সূত্রগুলো মোটামুটি সবাই পারো, আমরা শুধু জাস্ট আজকে প্র্যাকটিস করব। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, ধরো একটা কার্তেশীয় বিন্দু দেওয়া আছে -1 আর √3, এটাকে আমরা কিভাবে পোলার বিন্দুতে পরিণত করব বা পোলার স্থানাঙ্ক কিভাবে দেব একটু চিন্তা করে দেখি। তোমরা সবাই কম বেশি সূত্র জানো, আর এর সূত্র একটা √x² + y²। আর থিটার কথাটা যদি আমরা একটু চিন্তা করি, দেখো এখানে আমাদের অপশনগুলো ছিল ক 2 120 ডিগ্রি, খ 1 60 ডিগ্রি, গ 4 240 ডিগ্রি, আর ঘ নম্বরে ছিল 0,0 ডিগ্রি। আমাকে একজন বলে দেখে একটু কমেন্টের মাধ্যমে এটার অ্যানসার কি হবে। তোমরা যদি সূত্র দিয়ে চিন্তা করো তাহলে আমাদের সময়টা একটু বেশি লাগবে, একটু বেসিক চিন্তা করো, একটু বেসিক থেকে চিন্তা করো যে আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। বিন্দুটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। আমরা একটু যদি ট্রিক্স চিন্তা করি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোণের মান কত থেকে শুরু হয়? 90 থেকে 180 এর মধ্যে। বেশি হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে তুমি যদি একটু অপশন টেস্ট করো তাহলে দেখো একটা কোণই আছে এখানে 120 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 80 এর মধ্যে আমাদের যে রেঞ্জটা আছে থিটার মানটা সেটা 120 ডিগ্রি। অর্থাৎ তুমি এই সূত্র অ্যাপ্লাই না করে অপশন দেখে খুব সহজেই বলতে পারলা আমাদের অ্যানসারটা ক হবে। অপশন ছাড়ো। আচ্ছা দেখি তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করে দেখি। ধরো একটা বিন্দু দেওয়া আছে 0 আর -2, একটু নিজেরা করো দেখি, আমি অপশন দিয়ে দিচ্ছি। এটা যদি একটা কার্তেশীয় বিন্দু হয় তাহলে পোলার স্থানাঙ্ক r আর থিটা এটা কি হবে একটু করো দেখি, আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। কমেন্টের মাধ্যমে বলো দেখি এটার অ্যানসার কি হবে। আচ্ছা একজন বলো দেখি এটার অ্যানসার কি হবে। আচ্ছা দেখো অনেকেই আমাকে বলতেছে, হ্যাঁ সানজিদা আফরিন ইস্যু বলছে যে এটার অ্যানসার ডি হবে। আমরা কিভাবে বুঝলাম? আমরা যদি একটু এই স্থানাঙ্কটার কথা চিন্তা করি, সূত্র কথা চিন্তা না করে, হ্যাঁ অপশন টেস্ট যেটা আমরা শিখতেছিলাম, আমাদের সময়টাও সেভ করতে হবে। দেখো এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থতে। আমরা যদি চতুর্থতে খেয়াল করি আমাদের কোণটা কত থেকে শুরু হয়? 270 থেকে শুরু হয় আর এখানে শেষ হয় 360 ডিগ্রি। আমরা যদি একটু অপশনের দিকে তাকাই, দেখো তোমাদের অপশনগুলো এইভাবেই দেওয়া থাকবে। একটা অপশন এখানে দেখো এই মানটা দেওয়া আছে 270 ডিগ্রি, অর্থাৎ আমাদের একটা কোণের মানই রেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে 270 ডিগ্রি। আমাদের 170 ডিগ্রি পড়ে না, 70 ডিগ্রি শুধু পড়ে না, 120 ডিগ্রি পড়ে না। এছাড়াও ভর্তি পরীক্ষায় আরো একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে
বিশেষ করে প্রত্যেক বছর সরলরেখা থেকে এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় থাকে। আমরা আশা করতেছি তোমাদের সময়ও থাকবে। একটু খেয়াল করে দেখো, ধরো কোনো একটা পোলার সমীকরণ দেওয়া আছে 2r sin স্কয়ার থিটা বাই 2। এটা বিগত বছরের একটা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এখানে বলছে যে এই যে সমীকরণটা, এই পোলার সমীকরণের কার্তেশীয় সমীকরণটা কি হবে? এখন আমি তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি। ও হচ্ছে এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। হ্যাঁ, এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন প্রত্যেকবারই হয়ে থাকে যে একটা কার্তেশীয় সমীকরণ আমরা কিভাবে কনভার্ট করব যেটা আমাদের পোলারে দেওয়া থাকে। তোমরা সবাই কম বেশি জানো যে আমরা জানি r সমান √x² প্লাস y², ঠিক আছে। আর আমরা জানি x সমান r cos θ, আরো জানি y সমান r sin θ। তাহলে এখানে কার্তেশীয় সমীকরণের মধ্যে কি থাকে বলো তো? শুধু কি থাকে? x আর y থাকে। তাহলে আমাদের টার্গেট হবে এখান থেকে আমাদের থিটাটাকে ভ্যানিশ করা আর rটাকে ভ্যানিশ করা। তোমরা যদি একটু চিন্তা করো এটা আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, একটু শিখে নাও। দেখো আমরা কিভাবে করব। এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমরা যদি আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে আর এর জায়গায় r কে রাখলাম, আমরা যদি 2 sin স্কয়ার থিটা চিন্তা করি তাহলে এর একটা সূত্র আছে 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। ইকুয়ালস টু আমরা 1 দেওয়া আছে। তাহলে এখানে 2 দিয়ে যদি আমি বাদ দেই, r দিয়ে যদি গুণ দেই, তাহলে এখানে থাকলো r মাইনাস r cos থিটা ইকুয়াল 1। আমার পরবর্তী কাজ কি? আমি জানি আমার এখানে x y ব্যতীত আর কোনো কিছু আমি রাখতে পারবো না, কারণ কার্তেশীয় সমীকরণের শর্তই হচ্ছে শুধু x আর y থাকবে আর r থিটাকে আমরা ভ্যানিশ করব। তাহলে r থিটা সমান আমরা জানি √x² প্লাস y²। আর r cos থিটাকে আমি এপারে পার করে নিলে আমরা জানি x সমান r cos থিটা, অর্থাৎ 1 মাইনাস প্লাস x। এতটুকু বোঝা গেছে? তারপরে দেখো আমরা কি করতে পারি। আমরা অপশনের মধ্যে দেখতেছি কি আমাদের কোনো রুট ওভার নাই, তার মানে আমরা দুই পাশে বর্গ করব। বর্গ করলে বাম পাশে থাকলো x² প্লাস y² আর এই পাশে থাকলো a প্লাস হোল স্কয়ার সূত্র, অর্থাৎ x² প্লাস 2x প্লাস 1। এখন একটু খেয়াল করো, আমরা যদি এইখানকার x আর x টা বাদ দেই আমাদের অপশন থাকে তাহলে কি y² 2x প্লাস 1, অর্থাৎ এই যে ক নাম্বারটা আমাদের आंसर। কথা বোঝা গেছে? অর্থাৎ আমাদের যদি কোনো পোলার সমীকরণ দেওয়া থাকে, আমরা কার্তেশীয় করার সময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে সেই সমীকরণের মধ্যে কোনো r থাকা যাবে না, থিটা থাকা যাবে না, কারণ আমাদের কার্তেশীয় স্থানাঙ্কর বিন্দুটা আমাদের x আর y। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার পরীক্ষা আসে, পড়ার সময় একটু কেয়ারফুলি করবা। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে বলতে পারো। হ্যাঁ, দেখতেছি অনেকেই তোমরা অ্যানসার করছো, ম্যাক্সিমাম এর গুলাই হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে দেখো আমাদের যে দ্বিতীয় টপিকটা, সেটা আমরা কথা বলবো দূরত্ব নিয়ে। হ্যাঁ, দূরত্ব। তোমাদের সরলরেখার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে দূরত্ব নির্ণয়। হ্যাঁ,
আসলে আমরা দূরত্ব কয়ভাবে নির্ণয় করতে পারি এটা হচ্ছে আমাদের জানার বিষয়, ঠিক আছে? তো তোমাদের সরল রেখায় দূরত্ব আমরা তিন ভাবে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে একটা বিন্দু হতে বিন্দু, বিন্দু হতে বিন্দু। আমরা যদি দুই নম্বরটা চিন্তা করি তাহলে একটু বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব বা দূরত্ব। আর আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব। আমি যদি বলি যে তিনটা টাইপের মধ্যে কোন টাইপটা পরীক্ষা বেশি আসে, তাহলে বলবো এই দুই নাম্বারটা আর তিন নাম্বারটা। সরল রেখা থেকে যদি দূরত্ব বিষয়ে কোনো এমসিকিউ আসে তাহলে এই দুটার মধ্যে থেকে আসবে। তাহলে আমরা একটু দেখি যে আসলে আমরা দুইটা রেখা অথবা দুইটা বিন্দু অথবা একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব কিভাবে বের করতে পারি। আচ্ছা আমাকে একদম বলো দেখি, একটা বিন্দু দেওয়া আছে 3 - 2 আর একটা বিন্দু দেওয়া আছে 6, 4। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? আমি আশা করতেছি তোমরা সূত্রগুলো দেখে আসছো মোটামুটি, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো। যদি না জানো তারপরে আমি একটু মনে করাই দিচ্ছি। x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। মানটা বের করো দেখি, বের করে আমাকে কমেন্টে জানাও। অনেক স্লো। হ্যাঁ একজন বলছে সাবিকুন নাহার বিনা √45। তোমাদের आंसरটা ঠিক আছে, √45। তো অপশনে আসলে যেভাবে ছিল প্রশ্নটা, এটা একটা ঢাবির প্রশ্ন, অপশনে ছিল এরকম। দেখো আমি অপশনগুলো একটু দিচ্ছি। √65, 3√5, আরেকটা ছিল √6, আরেকটা ছিল √32। তোমরা যেটা বলছো এটা হচ্ছে √45, অর্থাৎ আমি যদি 45 কে ভাঙাই কি পাবো? 9 গুণিত 5। এটা যদি আমি রুট করি তাহলে পাচ্ছি 3√5। ঠিক আছে, অর্থাৎ তোমাদের आंसरটাও ঠিক আছে, আমাদের आंसर আসবে 3√5। এই তো। এখন যেটা বলবো সেটা পরীক্ষায় অহরহ সব সময় আসে, হ্যাঁ? সেটা হচ্ছে ধরো একটা বিন্দু দেওয়া আছে, আমি তোমাকে বললাম যে 0 0 বিন্দু হতে 3x + y = 10। এই রেখার দূরত্ব কত বলতে পারবা কেউ? রেখার দূরত্ব কত? আমি একটু অপশন দিয়ে দিচ্ছি। 11/√3, 11/2√3, 10/√3, 7/2√3। আমাকে একজন বলো দেখি যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব তোমরা কি জানো এটা কিভাবে বের করতে হয়? আমি তোমাদের খুবই সহজভাবে মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বলবে, প্রথমে এই রেখাটাকে সাজায় নিবা। √3x + y - 10 = 0। যখন আমরা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করব, কারণ আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, সেজন্য আমরা মডুলাসটা দিয়ে নিব। ঠিক আছে,
তারপরে x এর সহগের জায়গায় x এর সহগ থাকলো, জাস্ট x এর জায়গায় এই স্থানাঙ্কের বিন্দুটা বসাবা, প্লাস y এর সহগের জায়গায় y এর সহগ থাকবে, y এর জায়গায় জাস্ট স্থানাঙ্কের বিন্দুটা বসাবা, সাথে ধ্রুবক যা থাকলো তাই, ভাগ √x এর সহগের উপরে স্কয়ার। এখানে x এর সহগ কত? √3, তাহলে √3 হোল স্কয়ার প্লাস y এর সহগ কত এখানে? 1 এর উপরে হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করো দেখি কত আসে। আরেকবার রিপিট করবেন, এটা মানে দেখা যায় না, আরেকবার রিপিট করে দেখা যায় না। আমি বললাম যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব যখন আমরা বের করব, তখন আগে রেখাটার ধ্রুবকটাকে বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে? বাম পাশে নিয়ে আসার পরে আমাদের x এর সহগ আর y এর সহগটা ঠিক রাখবো, আর x এর জায়গায় x এর স্থানাঙ্ক বসবে, y এর জায়গায় y এর স্থানাঙ্ক বসবে, ধ্রুবক যা আছে তাই থাকবে, ভাগ √x এর সহগের উপরে হোল স্কয়ার প্লাস y এর সহগের উপরে হোল স্কয়ার। এবার তো বুঝতে পারছো? তাহলে দেখো উপরে আমাদের থাকলো 10 ভাগ, নিচে কত আছে বলো দেখি? অপশনই যেমন হয়ে গেছে সামনে। 10√4 হবে। √4 অর্থাৎ 10/2। তোমরা অনেকেই বলছো বা 5, যেটা আমি অপশনে দেইনি। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসলে তোমাদের কনফিডেন্সটা চেক করার জন্য এটা একটু দিলাম। যাদের অ্যানসার 10/2 বা 5 আসছে তাদেরটা ঠিক আছে। এরপরে দেখো, এবার আমরা দেখব যে দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব। এই কথাটা যখন বলবে তখন একটা জিনিস মাথায় রাখবা, অবশ্যই রেখা দুইটা সমান্তরাল হতে হবে, কারণ দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব ছাড়া কখনো দূরত্ব আমরা বের করতে পারবো না। ধরো একটা প্রশ্ন দেওয়া আছে 6x 4y + 9 = 0। আরেকটা রেখা দেওয়া আছে 3x - 2y - 1 = 0। ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম যে এই দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন আমরা বের করব, তখন আমাদের একটু খেয়াল করতে হবে, প্রশ্ন যেটা ঘুরে দেওয়া থাকে, এটা গত বছর তোমাদের কৃষিগুচ্ছের একটা প্রশ্ন। দেখো বলছিলাম কি, যখন দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বলবে, রেখা দুটো অবশ্যই কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তাহলে আমরা সমান্তরাল রেখার ক্ষেত্রে জানি আমাদের শুধু ধ্রুবকটা আলাদা হয়। সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয়? ধ্রুবকটা আলাদা হয়, বাকি পার্টটুকু আমাদের সেম থাকে। তাহলে একটু খেয়াল করো, এখানে আছে কি 3x - 2y - 1 = 0, কিন্তু আমি দেখতেছি উপরে আমার আছে 6x - 4y + 9 = 0। অর্থাৎ এখান থেকে তোমাকে আগে 2 কমন নিয়ে এই প্রথম পার্টটুকুর সাথে দ্বিতীয় সরলরেখার এই পার্টটুকুকে আগে মিলাইতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, কি থাকবে বলো তো? 2 যদি আমি কমন নেই, এখানে থাকবে 3x - 2y + 9/2 = 0। 2 এর পাশে পার করে দিলে আমাদের শুধু এটাই থাকলো। এখন দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা তোমাদের মনে আছে? আমরা সূত্রটা লিখছিলাম c1 - c2 ভাগ √a² + b²। আমি পরিচয়গুলো বলে দিচ্ছি। c1 হচ্ছে প্রথম সরলরেখার ধ্রুবক, c2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ধ্রুবক, a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ। একটু পরে দেখি, সব তো বলেই দিলাম। অ্যানসার কত আসে? তো চেষ্টা করতে থাকো তোমরা, আমি একটু তোমাদেরকে হেল্প করি। দেখো এখানে আমাদের c1 কত? 9/2 মাইনাস c2 কত? -1 ভাগ √a² + b² অর্থাৎ √b² +
টু স্কয়ার। এই পর্যন্ত দেখো ঠিক আছে সবার? আর উপরে যদি আমি যোগ করে দেই এখানে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আমার উপরে লসাগু 2, অর্থাৎ এখানে থাকলো 2 9 প্লাস 2 আর নিচে থাকলো রুট ওভার 3 কে 9 আর 4 এ 13, অর্থাৎ আলটিমেটলি আমার যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা হলো 11 ভাগ 2 রুট 13। দেখো তো এই রেজাল্টটা কার কার আসছে? যার যার আসছে তার তার অঙ্কটা হচ্ছে। তাই তো অনেকেই পারছো। হ্যাঁ, 11 বাই 2 রুট 13। এই পরীক্ষাটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে যে একটা বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব অথবা দুইটি রেখার লম্ব দূরত্ব। আমি আবার বলতেছি, যখন দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব বলবে তখন একটু খেয়াল করে নিবা যেখানে এই যে সহগগুলো আছে সেগুলো সেম সেম আছে কিনা। সেম থাকলে তো ভালো, আর যদি এরকম ঘুরায় দেয় তাহলে কমন নিয়ে ভাগ করে দিয়ে সহগটা সমান করে নিয়ে তারপরে বাকি পার্থক্য করবা। ভাই যে পারবে তার নাম মেনশন করে। সাবিকুন নাহার মিনা, হ্যাঁ হয়েছে তোমার 11 বাই 2 রুট 13। আচ্ছা, এরপরে দেখবো আমরা একটু অনুপাত। হ্যাঁ, আমরা টাইপ 3 তে চলে যাচ্ছি, আমাদের টাইপ 2 শেষ। 3 তোমরা সবাই জানো অনুপাত, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা সবসময় আসে সেটা হচ্ছে, ধরো দুইটা বিন্দু দেওয়া থেকে, একটা বিন্দু ধরো দেওয়া আছে 2 -4, আরেকটা বিন্দু দেওয়া আছে -3 6। আমি তোমাকে বললাম যে এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা, ঠিক আছে, বিন্দু দুটির সংযোগ রেখা y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে। আমি তোমাদেরকে অপশনগুলো দিয়ে দিচ্ছি। এই প্রশ্নের অ্যানসারটা চোখে দেখেই বলা যায়। হ্যাঁ, একদম দেখার সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যে অ্যানসার বলতে পারবা। 3:2, নিচে যান, নিচে না, পাশে পাশে। দেখো এখানে আমি অ্যানসারগুলো দিয়ে দিচ্ছি। 3:2, 2:1, 2:3, 5:3। কেউ বলতে পারবা এটার অ্যানসার কি হবে? আমি দেখতেছি নিয়ামুল হক নিয়ন বলছে 2:3, সাবিকুন নাহার মিনা বলছে 2:3। হ্যাঁ, তোমাদের অ্যানসার ঠিক আছে। এটা একটা শর্টকাট ট্রিক্স আছে। হ্যাঁ, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। এই প্রশ্নটা পরীক্ষায় থাকে, এটা একটু লিখে নাও ভালোভাবে, আর টাইপটা একটু মনে রাখার চেষ্টা করো, পরীক্ষায় কিন্তু থাকে এই জাতীয় প্রশ্ন। এটা হচ্ছে, যদি আমাদেরকে বলে যে দুটি বিন্দুর সংযোগ রেখা x অক্ষকে অথবা y অক্ষকে কোনটাকে কে কত অনুপাতে বিভক্ত করছে, কোন অক্ষকে, এটা আসলে আমরা কিভাবে বের করব? তাহলে দেখো, আমি একটু জাস্ট ট্রিক্সটা মনে করে দিচ্ছি। তোমরা বলছো তোমাদের অ্যানসার কত, 2:3। হ্যাঁ, এটা হইছে, কিন্তু আমি অতি দ্রুত এবং দেখার সাথে সাথে কিভাবে আসলে অ্যানসারটা বের করতে পারবো এটা একটু আসলে মনে রাখার বিষয়। দেখো, তাহলে যখন আমাদেরকে এরকম দুটি বিন্দু দিয়ে বলবে যে এই দুটি বিন্দু x অক্ষকে অথবা y অক্ষকে, যখন বলবে x অক্ষকে তখন অ্যানসারটা হবে মডুলাস অফ x1 ভাগ x2। ঠিক আছে, এটা কখন বলবে? যখন বলবে y অক্ষকে। যখন x অক্ষকে বলবে তখন এর উল্টা, মডুলাস অফ y1। ভাই ডানে ডানে।
যখন বলবে x অক্ষকে তখন আমরা বের করব মডুলাস অফ y1 ভাগ y2, অর্থাৎ এই অনুপাত যেটা আসবে তোমার অ্যানসারও সেটা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি বলছিলাম তুমি যদি সংযোগ সরলরেখা y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে তুমি চোখে দেখেই বলতে পারছো 2:3। এত সূত্র দিয়ে এত কিছু করার মতো সময় আমাদের হাতে নাই। হ্যাঁ, ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এরকম একটু ট্রিক্সের সাহায্যে দেয় যে যত বেশি সময় সেভ করে যত দ্রুত অ্যান্সার করতে পারবে তার জন্য চান্স পাও তত বেশি সহজ। এমন কোনো অঙ্ক তুমি পাবে না যেটার সাথে তুমি অপরিচিত বা যেটা সম্পর্কে তুমি জানো না। কিন্তু তুমি অনেক সময় দেখা যাবে যে অনেক প্রশ্ন সময়ের অভাবে শেষ করতে পারতেছো না। এই জন্য তোমাদের উচিত হবে যতটুকুই পড়ো বুঝে পড়ো এবং সাথে সাথে প্র্যাকটিস বেশি বেশি করো। আর অন্তর্বিভাগ আর বহির্বিভাগ শুধু তোমরা স্বাভাবিকভাবে জানো। আমি যদি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দেই, আমি বললাম অন তোমার 2 এই বিন্দুটা, একটা বিন্দুকে এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c, এই বিন্দুর স্থানে নাম দিলাম -3 2। আমি বললাম যে এই ac সরলরেখাকে b বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে b এর স্থানাঙ্ক কত? একটু বলো দেখি b এর স্থানাঙ্ক কত, আমরা কিভাবে বের করতে পারি? আমি সূত্রটা বলে দেই, তোমাদের হয়তো মনে আছে। সূত্রটা ছিল mx2 nx1 ভাগ m m, এটা ছিল x এর স্থানাঙ্ক। সেম ভাবে y টা ছিল my2 ny1 ভাগ m n। একটু বের করো দেখি, বের করে আমাকে একদম বলো দেখি এটার অ্যানসার কত হবে। একটু লেটে আসা। সরাসরি মান বসালেই হবে। হ্যাঁ, এখানে x1 1, x2 -3, y1 2, y2 2, m হচ্ছে 2, n আমাদের 3। তাহলে এখানে আমরা পাবো, দেখো উপরে আমরা কি পাচ্ছি, -6 প্লাস 3 ভাগ 2 প্লাস 3, অর্থাৎ আমাদের x বিন্দুটা আসবে -3/5। হ্যাঁ, সাবিকুন আর মিনা বলছে আমাদের x বিন্দুটা আসবে -3/5, y টা আসবে 2। আমরা একটু চেক করে নেই, দেখো জাস্ট মানগুলো বসাবা। 2 দুগুণা 4, যোগের পাশে 3 দুগুণা 6 ভাগ m n কত 5, তো 6 4 10 ভাগ 2, অর্থাৎ -3/5 আর 2। এটা হচ্ছে আমাদের এই b বিন্দুটার স্থানাঙ্ক। সেম ভাবে যদি বহির্বিভক্ত বলে কোনো কিছুই না, এই যে যেখানে প্লাস দেখতেছো জাস্ট এইখানে শুধু মাইনাস, আর বাকি সব প্রসিডিউর সেম থাকবে। বাকি কারা পারছে দেখেন, বাকি কারা পারছে দেখেন। সানজিদা আফরিন ইস্যু বলছে, কমেন্টটা দেখতে পাচ্ছি না। তাহমিদা খাতুন বলছে -3/5 টু, হ্যাঁ তোমারটা হয়েছে, ঠিক আছে। আর বাকিটা দেখো আমি সলভ দিয়ে দিছি। এরপরে দেখো আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাচ্ছি। আমাদের টাইপ 4 এ আছে কোন একটা, নিচে দেখেন টাইপটা। দেখো আমাদের টাইপ 4 এ আছে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক, অর্থাৎ আয়তক্ষেত্র বলুক, রম্বস বলুক, বর্গক্ষেত্র বলুক, পরীক্ষায় প্রশ্নটা সবসময় আসে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক। প্রশ্নটার আনসারটা আমাদের কি আসবে, চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক। অর্থাৎ ধরো আমাদের বললো যে এবিসিডি একটি
আয়তক্ষেত্র বা সামুদ্রিক যেটাই বলবো, অর্থাৎ চারটা বাহুতে যত যা কিছু আছে আয়তক্ষেত্র, এগুলোর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। ধর একটা মান দিল a 2,5, b 6,9, c -1 2। তোমাকে বললো যে চতুর্থ শীর্ষ ডি বিন্দু এর স্থানাঙ্ক কত হবে, কে বলতে পারবে এটা কিভাবে বের করে? এটার একটা সবচেয়ে সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমাদের একটু জাস্ট চিত্রটা এঁকে নেওয়ার ট্রাই করবা। এখানে যে সিরিয়ালে দেওয়া থাকবে তার যদি আমি চিত্রটা একটু আঁকি, দেখো যদি আমি চিন্তা করি এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে সেভাবে আঁকবা, এ ডি, তারপর আছে সি, তারপর আছে ডি, ঠিক আছে। আমাদের চতুর্থ শীর্ষ যেটাই বলুক, ডি বলুক, বি বলুক বা সি বলুক, তোমার টেকনিকটা হচ্ছে কর্ণ বরাবর যেটা থাকবে, যখন আমরা এক্স এর মান বের করব সেই দুটো যোগ করব, আর কর্ণ বাদ দিয়ে যেটা থাকবে সেটা বিয়োগ করব। অর্থাৎ এটাকে যদি আমি x1 বলি, এটাকে x2 বলি, এটাকে x3 বলি, এটাকে x4 বলি, তাহলে আমি x4 সমান লিখতে পারবো x1 x3 x2, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এটাকে একটা বিন্দু y4 ধরি, তাহলে y4 সমান আমি লিখতে পারবো y1 y3 y2। একটু একটু বের করে বলো দেখি। অর্থাৎ কোন আয়তক্ষেত্রের তিনটি বিন্দু দেওয়া আছে, আমার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? আমি বললাম এটা বের করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, অত সূত্র আমাদের জানা দরকার নাই, আমরা শর্টকাটে মনে রাখার ট্রাই করব। চিত্রটা এঁকে নেওয়ার পরে আমাদের কর্ণ বরাবর যে বিন্দুটা থাকবে সেই দুটো যোগ করে কর্ণ ছাড়া যেটা থাকবে সেটা আমরা বাদ দেব। এর স্থানাঙ্ক যদি আমি চিন্তা করি x এর মান x4, তাহলে আমাদের এখানে x1 x3 x2, আমাদের এখানে x1 টা কত 2, x3 টা -1 আর x2 টা 6। সেভাবে চিন্তা করো y এর মানটা, আমরা যদি y4 চিন্তা করি তাহলে y1 y3 y2, ঠিক কমন দিয়ে লিখে দেন 1 2 3, কমন দিয়ে 1 2 3 লিখে দেন। দেখো এটা চিন্তা করবা x1 y1, এটা চিন্তা করবা x2 y2, এটা চিন্তা করবা x3 y3, আর এটা x4 y4। একটু মানটা বের করে দেখি রেজাল্ট কত আসে। অনেকেই করছে -5, তো আমরা জাস্ট একটু চেক দিব। দেখো 2 আর -1 যোগ করলে কত হয় 1, 1 এর সাথে যদি আমি -6 দেই তার মানে -5, অর্থাৎ আমাদের x এর মান কত আসবে -5। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি আমাদের y এর মানটা আসবে y1 y3, এখানে y1 কত 5 প্লাস y3 আমাদের কত 2, তাহলে 5 2 7, 7 থেকে যদি আমরা 9 বাদ দেই -2। আমরা যদি একটু কমেন্টে দেখি, দেখেছি তাহমিদ খাতুন -5 টু, হ্যাঁ ঠিক আছে। তামান্না তাবাচ্চু -5 টু, ঠিক আছে। উম্মে হাবিবা ঠিক আছে, -5 2। আর অনেকেই করছো দেখছি, হ্যাঁ তোমাদেরটাও ঠিক আছে। আর চতুর্থ শীর্ষবিন্দু যেটাই বলুক, এটা কোনো ফ্যাক্ট নয়, আয়তক্ষেত্রে বলুক, বর্গক্ষেত্রে বলুক, লম্বস বলুক, তোমাদের মেইন টার্গেট থাকবে যে তিনটা বিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, পরে দেখো এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা যদি একটু শর্ট করে তার নামটা দেই, সেটা হচ্ছে সরলরেখার ঢাল। একটা সরলরেখার ঢাল অথবা ঢাল বলতে আমরা কি বুঝি, অথবা ঢাল আমরা কত ভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, এখন আমাদের টপিকটা কি আমি বললাম ঢাল। তাহলে ঢালটা হচ্ছে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ভালো করে বুঝো, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan এর মানটা হচ্ছে ঢাল। তাহলে কোণ দেওয়া থাকলে x অক্ষের ধনাত্মক দিকের ক্ষেত্রে আমরা ঢাল বলতে পারবো ইকুয়াল tan থিটা। আমরা আরো জানি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ, তাহলে এটা একটা টাইপ ছিল। আমরা যদি 2 নম্বরে বলি, আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, একটা x1 y1 আর একটা
x2 y2, ঠিক আছে। তাহলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব? তাহলে এক্ষেত্রে আমরা ঢাল সমান লিখতে পারবো কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ y1 - y2 ভাগ x1 - x2। অথবা দেখো আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টাইপ আছে, সেটা হচ্ছে ধরো একটা সরল রেখা দেওয়া আছে x by c = 0, ঠিক আছে। তোমাকে বললো যে এই সরল রেখার ঢাল কত। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটা একটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে একটা ঢাল, একটা সরল রেখা দিয়ে বললো এই রেখার ঢাল কত। এটা বের করার টেকনিক হচ্ছে ঢাল m - x এর সহগ ভাগ y এর সহগ, এইটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, তাহলে ঢাল সংক্রান্ত যত প্রশ্নে আসুক এই তিনটা টাইপের বাইরে সরল রেখার ঢাল বের করা কখনোই সম্ভব না। তাহলে একটু তোমাদের আমি যে অঙ্ক দিয়ে দেখি, তার সূত্রগুলো একটু টাইপ করে নাও, আমি একটু অঙ্ক দিয়ে দেখি যে তোমাদের অবস্থা কি। হ্যাঁ, তোমরা বুঝতেছো কিনা বা পারতেছো কিনা। আমাকে একজন বলো দেখি, আমি দিলাম তোমাকে 2y = 6x + 3, এর ঢাল কত একজন বলো দেখি। এটা বিগত বছরের একটা প্রশ্ন আমাদের কৃষি গুচ্ছে, এর ঢাল কত বলো দেখি একজন আমাকে, এই রেখাটার ঢাল কত। হ্যাঁ, একজন কমেন্টে বলছো যে এভাবে কি ত্রিভুজে বের করা যাবে কিনা। না, ত্রিভুজের ক্ষেত্রে অন্য সূত্র, সাধারণত ত্রিভুজেরটা তোমাদের পরীক্ষায় আসে না। অনেক প্রশ্নই আছে যেগুলো পরীক্ষায় আসে না। আমরা চেষ্টা করব কিভাবে গোছানো প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় ভালো করা যায়। হ্যাঁ, আমাদের প্ল্যানটা ঠিক রেখে আমাদের আগাতে হবে। তাহলে একজন বলো দেখি এই সরলরেখার ঢাল কত। হ্যাঁ, অনেকেই করতেছো, একটু খেয়াল করো। এখানে আমি যদি সবকিছু সাজায় লিখি তাহলে আমাদের এরকম আসবে 6x - 2y + 3 = 0। আমি কি শিখাইছিলাম, কোন সরলরেখা থাকলে তার ঢাল হচ্ছে x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ এই সরলরেখার ঢাল কত 3। আমরা একটু দেখি তোমরা অনেকেই পারছো। হ্যাঁ, সাবিকুন নাহার পারছো, নাইমুল হক, নিয়ম, শান্তিদা, আফরিন, মহসিনা রহমান, তাহমিদা খাতুন, আহসান হাবিব, উম্মে হাবিবা। হ্যাঁ, তোমাদেরটা ঠিক আছে। তামান্না তাবাচ্চুল লিখছো ভাইয়া, দেখা যায় না আমাদের এখানে। আসলে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য নেটের একটু সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করতেছি যে নেটটা ঠিক করা যায় কিনা। ওয়াইফাই ক্লাস নিচ্ছে যদিও, তারপরেও একটু সমস্যা হচ্ছে। দেখো, আশা করতেছি দেখা যাবে। ঠিক আছে, অনেকেই পারছো। এই পরীক্ষাটা কিন্তু প্রশ্নে মানে এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয়। একটা রেখা দেওয়া আছে, ঢাল কিভাবে বের করব দেখে তোমাদের এখন সহজ লাগতেছে হয়তো। যখন অনেকগুলো টপিকস একসাথে মাথার মধ্যে থাকবে তখন এই সহজ সহজ বিষয়গুলো আমরা ভুলে যাই। আর ভর্তি পরীক্ষায় যখন তুমি একটা সহজ বিষয় ভুলে যাবা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তখন অনেকাংশে কমে যাবে, কারণ এই সহজ বিষয়গুলো অনেকেই পারবে, অনেকেই আগায় যাবে। আচ্ছা, একটু অন্যভাবে আমরা চেষ্টা করি। হ্যাঁ, ধরো দেওয়া আছে x = 2। হ্যাঁ, আমি বললাম এই রেখা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার মান কত। অর্থাৎ এভাবে ঢাল না চাই একটু ঘুরাই দিছে। আমি বলছিলাম যে x অক্ষের ধনাত্মক দিকে রেখাতে কোন রেখা যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ঢাল। তাহলে x = 2 রেখার ঢাল কত। দেখো, এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি আমি এটা চিত্র একটু আঁকার চেষ্টা করি। দেখো, এটা যদি আমি চিত্র আঁকি তাহলে চিত্রটা আসলে কিরকম আসবে। তোমরা সবাই জানো এটা x অক্ষ, এটা কি y অক্ষ, ঠিক আছে। আমি তোমাদের এই অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ট্রাই করো পারো কিনা। আমি একটা দিলাম 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। বলো দেখি একজন আমাকে এটার অ্যান্সার কত আসবে।
সাবিকুন নাহার মিনা লিখছো 90 ডিগ্রি। হ্যাঁ, আর দু একজন দেখি তোমরা বুঝতেছো কিনা। আরো ফাস্ট করে দাও। সামান্য তাওয়াচ্চুল লিখছো 90 ডিগ্রি, জয় লিখছো 90 ডিগ্রি, নিয়ামুল হক নিয়ম লিখছো 0 ডিগ্রি। না ভাইয়া, 90 ডিগ্রি आंसर হবে। মিস তামিনা খাতুন সোনালী লিখছো 90 ডিগ্রি। দেখো একটু বোঝার চেষ্টা করো। x = 2 এই কথার অর্থ কি? এই রেখাটা y অক্ষের সমান্তরাল। আর একটা y অক্ষের সমান্তরাল রেখা, এই x = 2 রেখা y অক্ষের সমান্তরাল মানে কি? কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে দেখো তো? সব সময় লম্ব না, অর্থাৎ সব সময় 90 ডিগ্রি। অর্থাৎ কোন রেখা যদি x অক্ষের y অক্ষের সমান্তরাল হয়, কোন রেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই রেখাটা সব সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। উল্টা ভাবে চিন্তা করো, কোন রেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল, ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটবে? এই কি x অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করতেছে? দেখো তো, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, কোন কোণ উৎপন্ন করছে? করে না। তার মানে কোন রেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তার কোণের মান হবে 90 ডিগ্রি। অনেকেই পারছো, आंसर ঠিক আছে। আর সেম যদি উল্টা হতো, যদি এখানে y = 2 হতো, তাহলে আমরা বলতাম যে এই রেখাটা দ্বারা উৎপন্ন কোণের মান 0 ডিগ্রি, কারণ এই রেখাটা x অক্ষের সমান্তরাল। যেহেতু x অক্ষের সমান্তরাল, তার মানে কি ঢাল 0। হ্যাঁ, অনেকেই পারছো আমার চ্যানেলে। একটু টাইম দেন, আবার তারপরে মুছে দিই। একটু দেখে নাও, একটু লিখে নাও, একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করো। যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে ঢাল সবসময় 90 ডিগ্রি। আর যদি কি বললাম, উল্টা বললাম, যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে ঢাল সবসময় 90 ডিগ্রি, আর x অক্ষের সমান্তরাল হলে সবসময় 0 ডিগ্রি। আচ্ছা, আমাদের আরো একটা টাইপ শেষ হলো। এরপরে দেখো, আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সরলরেখা টপিকস এর মধ্যে একটা অন্যতম টপিকস, সেটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তোমরা এই কথাটা সবসময় শুনো। অর্থাৎ কোন সরলরেখা যদি x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে a0 আর 0, b বিন্দুতে ছেদ করে, তাহলে আমি বলতে পারবো যে ab সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। এই সূত্র থেকে পরীক্ষায় আমি লিখে দিলাম 100% একটা এমসিকিউ থাকবে। কথা হচ্ছে ভাই, এখান থেকে আসলে কতগুলো প্রশ্ন করা যায়? কোন রেখার সমীকরণ যদি এরকম থাকে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। তার মধ্যে যেটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে রেখাটা, এটা কি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ? এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত বলতো? অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। শর্টকাটে মনে রাখার জন্য মনে রাখবা, এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য √a² + b²। এটা কি বলতো? দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য। অথবা বলতে পারে যে যে ধরো এরকম একটা রেখা দিল যে 2x + 5y = 10। এই রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, কেউ বলতে পারবা? একদম বলো দেখি, যে এই যে 2x + 5y = 10, এই রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? আমাদের ক্লাস আর খুব একটা বেশি সময় লাগবে না, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার জন্য। সাবিকুন নাহার মিনা লিখছো যে এই রেখাটা x অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এটা মনে রাখার টেকনিক হচ্ছে, যখন অক্ষকে ছেদ করার কথা বলবে, তখন আমাদের টার্গেট হচ্ছে এই রেখাটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। তাহলে এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, এখানে আসবে x/5 + y/2 = 1। এখন দেখো, আমি দেখেই বুঝতেছি এই রেখাটা x অক্ষকে 5,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। হ্যাঁ, নাইম হক
নাইমুল হক নিয়ন বলছো ঠিক আছে, তামান্না তাওয়াসসুম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা কমন প্রশ্ন পরীক্ষায় সব সময় থাকে সেটা হচ্ছে যে এই রেখা দ্বারা অর্থাৎ যে কোনো সরল রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে আবদ্ধ এই যে ত্রিভুজটা, হ্যাঁ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? অর্থাৎ কোন রেখা যদি কোন রেখা যদি অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো? হাফ a ইনটু b। এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন দেই, ধরো দিলাম যে 5x 4y, গত বছরের একটা প্রশ্ন দেখো, 5x 4y = 20, হ্যাঁ? আমি তোমাকে বললাম যে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো দেখি একজন। এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো দেখি। সূত্রটা হচ্ছে এটা, হাফ ab। লাল কালারটা একটু কম করে। কালো কালো লিখতেছে না। সবুজ। আচ্ছা ঠিক আছে। তামান্না তাওয়াসসুম লিখছো 10। আচ্ছা, নাইমুল হক নিয়ন লিখছো 10, সানজিদা আফরিন লিখছো 10। হ্যাঁ, যাদের आंसर 10 আসছে তাদেরটা ঠিক আছে। তাইলে একটু জিনিস খেয়াল রাখবা, যখন ক্ষেত্রফল বলবে তখনও তোমার টার্গেট থাকবে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যে আগে a আর b এর মানটা বের করে নাও, তারপরে তুমি সূত্র ফেলবা হাফ ab। তাহলে আমরা এখানে খুব সহজেই পাচ্ছি x/4 y/5 = 1। এখানে আমরা লিখতে পারবো হাফ ab, অর্থাৎ আমাদের आंसर কত আসছে 10। তার মানে তোমাদেরটা ঠিক আছে। এই প্রশ্নগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। যে 20 দিয়ে ভাগ দিলে 4 থাকে, এরকম অনেকে ঢুকাইতে পারে না। এখানে অনেকের প্যাচ লাগে যে আসলে এই মানটা কিভাবে বের করব। দেখো আমি একটু আজকে দেখাই দেই, তাইলে আর ভুলবা না। যদি এরকম থাকে তাহলে এই রেখাটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে নিয়ে আসবো, হ্যাঁ এই রেখাটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি। ধরো আছে 5x 4y = 20। তাহলে সূত্র অনুযায়ী বাম পাশে থাকা লাগবে তোমার 1, কোনো কিছু থাকা যাবে না। তাহলে তুমি নিয়ে আসো 5x ভাগ 20 4y ভাগ 20 = 1। তাহলে এখন এখানে দেখো একটু কাটাকাটি করো, কত 4 5 20 আর এখানে 4 5 20। ঠিক আছে, তুমি এইভাবে খুব সহজে বের করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো ক্ষেত্রফল সংক্রান্ত, হ্যাঁ ক্ষেত্রফল অর্থাৎ চতুর্ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, ষষ্ঠভুজ বলুক বা ত্রিভুজ বলুক, আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব পরবর্তীতে আমাদের ক্ষেত্রফল অর্থাৎ বিন্দু দেওয়া থাকলে অথবা রেখা দেওয়া থাকলে যেটাই দেওয়া থাক, আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব। হ্যাঁ ধরো একটা বিন্দু দেওয়া আছে x1 y1, আর একটা বিন্দু দেওয়া আছে x2 y2, আর একটা বিন্দু দেওয়া আছে x3 y3, এভাবে চলতে আছে। কতগুলো বিন্দু দেওয়া থাকে, হ্যাঁ আমি জাস্ট তোমাদের একটু টেস্ট করি যে তোমরা আসলে এটা পড়ছো কিনা। ধরো একটা বিন্দু দেওয়া আছে 0 0, আর একটা বিন্দু দেওয়া আছে 3 3, আর একটা বিন্দু দেওয়া আছে 3 5। আমি যদি তোমাদেরকে বলি যে এই তিনটা বিন্দু যদি কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু হয় তাহলে ক্ষেত্রফল কত, একটু বলো দেখি একজন আমাকে। যে বিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা বেসিক সূত্র, আমি আশা করতেছি তোমরা এটা পারবে।
আচ্ছা, সাবিকুল্লাহ মিনার 112, তামান্না তাবাচ্চুম। হ্যাঁ, তামান্না তাবাচ্চুম যে -12টা আসছে, এটা আসলে ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হয় না, এজন্য মডুলাস দিয়ে দিলাম। অ্যানসার 12 ঠিক আছে। নাইবুল হক হ্যাঁ 12 ঠিক আছে, আরিফ 12 ঠিক আছে। অর্থাৎ আমি আশা করতেছি তোমরা পারো। এটা দুই ভাবে বের করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে আমরা যদি ক্রস ম্যাট্রিক্সের কথা একটু চিন্তা করি, যতগুলো বিন্দু দেওয়া থাক, আমরা x1 y1 x2 y2 x3 y3, আবার সেটা কি x1 y1, ঠিক আছে। এই পাশের গুলো আমরা আর গুণ করে যোগ করি, আর এই পাশের গুলো আমরা আর গুণ করে বিয়োগ করি। এবার একটু খেয়াল করো, যদি বিন্দু না দিয়ে বলে যে রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? যেটা পরীক্ষায় বেশি থাকে, বিন্দু দিয়ে সাধারণত সবাই পারে, কিন্তু যদি রেখা দিয়ে বলে, তোমাকে আমি বললাম যে x = 1, x = 1, y = 2 এবং y = 4x, এই তিনটি রেখা দ্বারা ত্রিভুজ আমরা গঠন করি, সেই ত্রিভুজের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? একটু খেয়াল করার বিষয়, হ্যাঁ। এটা আসলে আমরা কিভাবে করব, পরীক্ষায় থাকে এই প্রশ্নটা ঘুরে ফিরে। দেখো, x = 1, এটা কি y অক্ষের সমান্তরাল রেখা, y = 2, এটা কি x অক্ষের সমান্তরাল রেখা। আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে m এর জায়গায় কত আছে? 4, অর্থাৎ আমরা দেখেই বুঝতে পারি সরলরেখাটার ঢাল 4। তাহলে y = 4x, নেট চলে গেছিল আবার দেখো আমি বলতেছিলাম যে তিনটি রেখা দ্বারা যে কোনো ত্রিভুজের কোন আবদ্ধ ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। আমি তোমাদেরকে একটা অপশন দিয়ে দিচ্ছি, হাফ, 1/4, 1/8 আর 0। টেকনিকটা হচ্ছে, যদি সরাসরি বিন্দু দেয় তাহলে তো বিন্দু দিয়ে বের করলা, আর যদি রেখা বলে তাহলে রেখা থেকে আগে তোমাকে ছেদ বিন্দু বের করতে হবে। ছেদ বিন্দু বের করার পরে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। বিন্দু ছাড়া অথবা বাহুর দৈর্ঘ্য ছাড়া কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় না। তাহলে এটা কত নাম্বার সমীকরণ? 3 নাম্বার। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা গঠন করছে, প্রশ্নে চাইছে যে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা চিন্তা করো এই বিন্দু, এটা চিন্তা করো বি বিন্দু, এটা চিন্তা করো সি বিন্দু, ঠিক আছে। তাহলে দেখো, এ বিন্দুটা 1 আর 3 এর ছেদ বিন্দু। কোনটা কোনটা? 1 আর 3। তাহলে 1 নম্বরটা যদি আমাদের x এর মান 1 হয়, 1 আর 3, তাহলে আমি এখানে x এর মান বসালে y এর মান পাচ্ছি কত? 4। অর্থাৎ আমাদের a বিন্দুটা কত বলো তো? 1,4। সেম ভাবে আমরা একটু b বিন্দু বের করার চেষ্টা করি। b বিন্দুটা আমাদের 1 নাম্বার রেখা আর 2 নাম্বার রেখার ছেদ বিন্দু, অর্থাৎ 1 আর 2 এর ছেদ বিন্দু। x এর মান 1, y এর মান কত? 2। 1 আর 2। সেম ভাবে চিন্তা করো, এই যে c বিন্দুটা কোন কোন রেখার ছেদবিন্দু? 2 আর 3। তাহলে 2 এ আমাদের y এর মান কত? 2। y এর মানটা যদি আমি এখানে বসাই, x এর মান কত বলো তো? হাফ। এখন দেখি, একদম করো দেখি যে ক্ষেত্রফলটা কত আসবে। রিপিট করা ওই মান বসানোটা মানে ভালো হয়ে গেছে। দেখো আমি আবারও রিপিট করতেছি, হ্যাঁ। আমরা যে ত্রিভুজটা গঠন করেছে তিনটা রেখা, সেটাকে আমরা বিন্দুতে চিহ্নিত করে দিলাম a b c। কথা হচ্ছে a বিন্দু, b বিন্দু আর c বিন্দু আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। এটা আমাদের 1 আর এই যে 3, এই দুটো রেখার কি ছেদ বিন্দু। তাহলে এই যে 1 নাম্বার রেখা আর এই যে 3 নাম্বার রেখা, এই দুটো ছেদ বিন্দু যদি সমাধান করি, এখানে x এর মান সরাসরি দেওয়া আছে 1, x এর মানটা এখানে বসালেই আমরা y এর মান পাচ্ছি কত? 4। তাহলে আমাদের a বিন্দুটা 1 4। সেম ভাবে চিন্তা করো b বিন্দু। বি বিন্দুটা আমাদের 1 নাম্বার রেখা আর 2 নাম্বার রেখা ছেদবিন্দু। তাহলে দেখো, এই যে 1 নাম্বার রেখা আর 2 নাম্বার রেখা ছেদবিন্দু সরাসরি দেওয়া আছে, x এর মান 1, y এর মান 2। আমরা পাইছি b এর মান 1 আর 2। সেভাবে চিন্তা করে সি বিন্দু। সি বিন্দু কোনটা বলো তো? 2 নাম্বার রেখা আর এই যে 3 নাম্বার রেখার ছেদবিন্দুটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে একটু চিন্তা করো কোনটা কোনটা বা আমাদের এই যে এটা ছেদবিন্দু 2 আর 3। তাহলে দেওয়া আছে y সমান 2, আমি 2 লিখে নিলাম।
এখানে যদি আমি y এর মান 2 বসাই x এর মান পাবো 2/4 অর্থাৎ কত হাফ। এই x এর মানটা হাফ। এখানে আমাকে বলে দেখি ক্ষেত্রফল কত। বৃষ্টির জন্য নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে। এখন তো ঠিক আছে। নেটওয়ার্কের কারণে আমাদের বারবারই সমস্যা হচ্ছে। আমি বলতে পারছি না, আমি আওয়াজ একটু করে দেন, কাজটা বড়টা করে দেন। রায়ান বলছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। দেখো ক্ষেত্রফল তোমরা যেটা আগে করে আসছো নিয়ম ওই একটাই। হ্যাঁ, আমরা যদি একটু করার ট্রাই করি, দেখো তাহলে আমাদের এখানে বিন্দুগুলো ছিল, যদি আমরা প্রথমে হাফ নেই সূত্র অনুযায়ী, প্রথমে ছিল কত 1/4 1/2 হাফ 2, একটা ছিল 1/4। তাহলে সূত্র অনুযায়ী এগুলো যোগ, তাহলে হাফের জায়গায় হাফ থাকলো 2 প্লাস 2 প্লাস, দেখা যাবে। হ্যাঁ এরকমটা দেখা যাবে। দেখে দেবো। হ্যাঁ। তাহলে তো আমাদের এইদিকে সবগুলো কি গুণ, তাহলে করো হাফের জায়গায় হাফ থাকলো, এখানে থাকলো 2 কে 2 যোগ 2 যোগ হাফ ইনটু 4, এটা সহজভাবে ক্যালকুলেশন করে নিবা। হাফ ইনটু 4 জায়গাটা এটা করলে কত 2, তারপরে সূত্রের মাইনাস হয়, তারপরে আবার এইদিকে হয়। দেখো 4 প্লাস 1 প্লাস 2, ঠিক আছে। অর্থাৎ 4 দিয়ে 6 কে 7, 7 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে কত আসে -1। যেহেতু আমাদের ক্ষেত্রফল মাইনাস ঋণাত্মক হয় না, যদি আমরা মডুলাস নেই -1 দিয়ে গুণ করলে আমরা রেজাল্ট পাবো হাফ, ঠিক আছে। অর্থাৎ এই তিনটি রেখা দ্বারা আবদ্ধ যে ত্রিভুজটা উৎপন্ন করছিল তার ক্ষেত্রফল হাফ বর্গের একক। না আরিফ? হ্যাঁ ঠিক আছে, 0.5। রাইমুল হক বলছো ভাই চিত্রটা আরেকবার বোঝাই দাও, একটু একটু খেয়াল করো। দেখো আমি যেটা বলছিলাম, যে আমি যে রেখাগুলো দিছিলাম একটু খেয়াল করো। একটা রেখা ছিল x 1, y 2, আর একটা ছিল y 4x। হ্যাঁ, আমি চিত্র আঁকছিলাম প্রথমে x 1, এই যে x 1 এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, y 2 কি বললাম, x 1 এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা, y 2 এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, আর একটা ছিল y mx মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে যেহেতু ক্ষেত্রফল বের করব, আমার টার্গেট কি বিন্দু বের করা। এই তিনটা বিন্দু পাইছি, ত্রিভুজটাও পাইছি। আমি দেখলাম এই বিন্দুটা আমার 1 আর 3 এর ছেদবিন্দু। এই যে 1 আর 3 এর ছেদবিন্দু, এখান থেকে আমি বের করছিলাম x এর মান 1 বসালো, y এর মান 4। সেম ভাবে বি বিন্দুটা চিন্তা করো, 1 আর 2 এর ছেদবিন্দু, তাহলে 1 আর 2 এর সরাসরি পাচ্ছি আমরা x এর মান 1, y এর মান 2। সেম ভাবে চিন্তা করো সি বিন্দুটা কোনটা, 2 আর 3 এর ছেদবিন্দু। তাহলে 2 আর 3 যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে y এর মান সরাসরি দেওয়া আছে কত 2, আর 2 এর মান y বসালে x এর মান হাফ, ঠিক আছে। তারপরে আমরা বাকিটা করছিলাম। আচ্ছা, এরপরে দেখো তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত আমি আশা করতেছি কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় আসলে তোমরা পারো। রেখা দিয়ে অনেক সময় বলে যে রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে যেটা একটা সেটা হচ্ছে কোন ত্রিভুজের খুবই সহজ, ভর কেন্দ্র নির্ণয়। হ্যাঁ, ভর কেন্দ্র, অর্থাৎ ধরো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে x1। আচ্ছা তোমরা বলো দেখি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে 1 2 6 2 12 2। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্র কত একজন বলো দেখি আমাকে। ভর কেন্দ্রের সূত্রটা তোমাদের মনে আছে, x x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3, y
y1 প্লাস y2 ভাগ y3 প্লাস 3। বলো দেখি ঘনকেন্দ্র কত? ভাই নিয়নকে জিজ্ঞেস করলাম তো বুঝছে কিনা। নিয়ন, তুমি কি আগের চিত্রটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা অনেকেই করছো, খুবই সহজ। দেখো এই যে 6 আর 1 7, 12 এর সাথে 19 ভাগ 3, আর 2 বাদ দিলে কত? 2 থাকলো 3/3 অর্থাৎ 1। ঠিক আছে, 19/3 1। হ্যাঁ, যারা অ্যানসার করছো এই যে আরিফ, তামান্না, নিয়ন, হামিদা, হ্যাঁ ঠিক আছে, সাবিকুন নাহার, হ্যাঁ তোমাদের অ্যানসারটা ঠিক আছে। অনেক সময় আরেকটা প্রশ্ন পরীক্ষায় বলে, এটাতেই বোঝাচ্ছি আমি, যদিও পরীক্ষায় খুব কম আসে, তারপরে শিখে রাখো, বলা যায় না। এটা ছিল কি ভর কেন্দ্র। আমরা একটু শিখবো অন্তঃকেন্দ্র। হ্যাঁ, ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমরা কিভাবে বের করব, তার সূত্রটা মনে রাখো। আগের বার কি ছিল? x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3 ছিল। এবার একটু ব্যতিক্রম। এখানে আমরা যদি এটাকে a বিন্দু চিন্তা করি, এটাকে b বিন্দু চিন্তা করি, এটাকে c বিন্দু চিন্তা করি, তাহলে ত্রিভুজের তিনটা বাহু পাবো, তাই না? একটা হচ্ছে ab bc ca। আমি ধরলাম ab এর দৈর্ঘ্য a, bc এর দৈর্ঘ্য b, c এর দৈর্ঘ্য c। ঠিক আছে, তাহলে এরূপ ক্ষেত্রে ত্রিভুজের অন্তঃকেন্দ্র x আমরা লিখতে পারবো ax1 bx2 cx3 ভাগ a b c। সেম ভাবে y ay1 by2 cy3 ভাগ 3। পরীক্ষায় এটা খুব একটা বেশি আসে না, তারপরে অনেক সময় দেখা যায় ব্যতিক্রম ভাবে যে একটা প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। একটু তোমরা সূত্রটা জাস্ট লিখে নাও, কখন আসলে এইভাবে করে দিবা। বেসিক মেইনগুলো দেখা। আচ্ছা, এটা গেল আমাদের ত্রিভুজের ভর কেন্দ্র আর অন্তঃকেন্দ্র। এরপর আমরা একটু দেখার ট্রাই করব যে একটা কথা পরীক্ষায় বারবার আসবে, সেটা হচ্ছে তোমরা পরিচিত এই কথার সাথে। দেখো, এক নাম্বার হচ্ছে সমরেখ। ঠিক আছে, সমরেখ বলতে কি বুঝো? 2 নাম্বার হচ্ছে একই বিন্দু। 3 নাম্বার একই সরলরেখা। দুইটি রেখা একই সরলরেখা বোঝাইলে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আসলে কোন কনসেপ্ট গুলো আমাদের মাথার মধ্যে আসে? কতক্ষণ ক্লাস টাইম করেছেন? হ্যাঁ, y এর নিচেও a b c হবে, এখানে 3 হবে না। বুঝলেন শান্ত বলো। কতক্ষণ আর হবে এটা একটু বলে দিন। আমাদের ম্যাক্সিমাম আর 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আমাদের 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে দেখো, একজন অলরেডি বলছো যে আমাদের সমরেখার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? 0। আরেকটা ছিল, যদি a b এবং c এই তিনটা বিন্দু সমরেখ হয়, তাহলে আমরা বলতে পারতাম ab এর ঢাল ইকুয়াল ac এর ঢাল। মূলত সমরেখের কন্ডিশন এই দুটো, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে ঢাল। পরীক্ষায় এই ঢাল দিয়েই প্রশ্ন বেশি আসে। ঢাল দিয়ে বলে অনেক সময় মান বের করতে, আমরা একটু পরে প্র্যাকটিস করব। তারপরে দেখো আবার বলছে যে একই বিন্দু বা একই সরলরেখা। একই বিন্দু যখন বলবে, তার মানে কি তিনটা সরলরেখা যখন একই বিন্দুতে যাবে, এই কথাটার অর্থ হচ্ছে তিনটা বিন্দুর জন্য আমরা একটা কমন বিন্দু পাবো। ঠিক আছে,
অর্থাৎ তিনটি সরল, দুইটার কথা বলো আর তিনটার কথা বলো। আমি বললাম যে এই তিনটা সরলরেখা একই বিন্দুতে যায়। এরকম ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে একটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 0, আর একটা সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 0, আর একটা সরলরেখা a3x প্লাস b3y প্লাস c3 0। তাহলে এই রেখার তিনটি সমবিন্দু হলে এই যে সহগগুলো আছে, হ্যাঁ, সহগগুলো দ্বারা উৎপন্ন নির্ণয়কের মান অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়াল কি হবে? 0 হবে। প্র্যাকটিস একটা করে দিন। আর এরপরে আমি বলছিলাম একই সরলরেখা, অর্থাৎ দুইটি সরলরেখা যদি একই সরলরেখা হয়, এই রেখা দুটোর কথা চিন্তা করো। এই দুটো সরলরেখা যদি একই সরলরেখা হয় তাহলে আমরা লিখতে পারবো a1 বাই a2 b1 বাই b2 ইকুয়াল c1 ভাগ c2। এটা কোনটার ক্ষেত্রে? দুইটি সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, ঠিক আছে। এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো, আমাকে একজন বলো একটা বিন্দু দেওয়া আছে, -x, 2, আর একটা দেওয়া আছে 3 - 2, আর একটা দেওয়া আছে 2 - x 3, ঠিক আছে। এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাকে একজন বলো দেখি x এর মান কত। আমি বললাম যে এই যে a বিন্দু, b বিন্দু আর c বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ, সমরেখ হলে x এর মান কত? আচ্ছা দেখো, তাহলে আমরা কি শিখছিলাম যে AB রেখার ঢাল ইকুয়াল কি AC রেখার ঢাল। এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তার মানে কি শিখছিলাম? এই রেখার ঢাল কি হবে বলো তো? কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ 2 - 2 আর 2 ভাগ ভুজ দ্বয়ের অন্তর, ঠিক আছে, -x -3, বুঝা যায় না। অর্থাৎ AB রেখার ঢাল। তাহলে AB রেখার ঢাল কি? A বিন্দু B বিন্দু, এই যে কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর ইকুয়াল কি ছিলাম? AC রেখার ঢাল। আর এই যে A রেখা আর C রেখা, এই দুটোর মধ্যে ঢাল কি হবে বলো তো? এই যে কোটি দ্বয়ের অন্তর ভাগ, এর ক্ষেত্রে সেম সূত্র কি? ভুজ দ্বয়ের অন্তর, -x -2 - x। করো দেখে এখন একটু মান কত আসে। তোমরা যারা -11 লিখছো তাদের অ্যানসারটা ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ। তারপরে দেখো, আমাদের একটু সময় স্বল্পতার কারণে আমরা কিছু কিছু টপিক একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। কারো যদি বুঝতে কোনো টপিকসের সমস্যা হয় আমাদের ইনবক্সে এসএমএস দিয়ে রাখবা, আমরা চেষ্টা করব অবশ্যই তার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ইনশাআল্লাহ। দেখো, এখন আমাদের কোথায় আসবে? লম্ব রেখা, লম্ব ও সমান্তরাল রেখা। তাহলে দুটি রেখা লম্ব হওয়ার শর্তটা মনে আছে তোমাদের? ঢাল দর গুণফল কি হবে বলো তো? -1 হবে। আর যদি সমান্তরাল হয় তাহলে ঢাল ঢাল দুইটা পরস্পর কি হয়? সমান হয়। এই কথার উপরে ভিত্তি করে আমরা একটু চেষ্টা করব যে আমাদের যে কিছু অঙ্ক আছে একটু সলভ করা, দেখি তোমরা বুঝতে পারো কিনা। ধরো আমি বললাম যে 2x - y + 7 = 0।
এবং 3x প্লাস ky মাইনাস 5 ইকুয়াল 0। এই রেখা দুটি যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কে এর মান কত একটু করো দেখি। আমি অপশন দিয়ে দিচ্ছি 6, 8, 9, 10। আমি বলছি যে এই দুটি সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কে এর মান কত। বুঝতেছো না? একটু তাহলে খেয়াল করো। আমরা লম্ব রেখার ক্ষেত্রে কি বলছিলাম বলো তো? ঢাল দেওয়ার গুণফল কি? -1। তাহলে এই রেখার ক্ষেত্রে আমার ঢাল কি? মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ গুণিত এই রেখার ঢাল -x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ -3 ভাগ k ইকুয়ালস টু কি বলো তো? -1। ঠিক আছে? এ পর্যন্ত বুঝছো যে এই রেখার ঢাল -x এর সহগ ভাগ y এর সহগ গুণিত এই রেখার ঢাল -x এর সহগ ভাগ y এর সহগ ইকুয়ালস টু কি? -1। আরিফ লিখছে 6, হাবিবা লিখছে 6, তাহমিদা খাতুন হ্যাঁ 6। তোমাদের आंसर ঠিক আছে। এটার आंसर কি আসবে? আমাদের 6 আসবে। কারণ কি 3 দিনে 6 প্লাসে প্লাসে প্লাস, আর এই পাশে কি আছে? মাইনাস আছে। এই মাইনাসে মাইনাসে বার, কে এই পাশে পার করে দিলে আমরা পাচ্ছি k 6। তোমরা যারা k 6 বলছো তাদের आंसरটা ঠিক আছে। দেখো আরো একটা ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে এটা একটা, যে ধরো দুটো সরলরেখা দেওয়া আছে। একটা সরলরেখার ঢাল তুমি জানো m1, আর একটা সরলরেখার ঢাল তুমি জানো m2। ঠিক আছে? তাহলে এই যে দুটো সরলরেখা, একটা ঢাল m1 আর একটা ঢাল m2, এই একটা বিন্দুতে ছেদ করার ফলে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করব বলো তো? এটার একটা সূত্র আছে, তোমরা জানো হয়তো। tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 ইনটু m2। ঠিক আছে? এখন বলা হচ্ছে ভাইয়া কোণ তো সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে। মনে রাখবো কিভাবে? মনে রাখবা প্লাস নিয়ে যেটা পাবো সেটা আমরা পাবো সূক্ষ্ম কোণ। ঠিক আছে? প্লাস নিয়ে সূক্ষ্ম আর মাইনাস নিয়ে সবসময় স্থূল কোণ। এটা যদি বুঝে থাকো আমাকে তোমরা একটা অঙ্ক করে দিবা। বলো দেখি, আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে। ধরো একটা রেখা আছে y ইকুয়াল 3x প্লাস 7, আর একটা রেখা আছে 3y মাইনাস x ইকুয়াল 8। এটা গত বছরের কৃষি গুচ্ছের একটা প্রশ্ন। তোমাকে আমি বললাম যে এই যে দুটি রেখা, এই দুটি রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত বলো তো দেখি। আমাকে বলতে পারবা কেউ একজন যে এই অঙ্কগুলো কিভাবে করব? তোমাকে আমি বলছি, আমাকে বলবা যে এই দুটি রেখার মধ্যবর্তী কোণের মান। আমি অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। tan ইনভার্স অন, tan ইনভার্স 3/4, tan ইনভার্স 4/3, আর এটা tan ইনভার্স হাফ। আমাকে একদিন এটা করে দাও দেখি। এই দুটি রেখার মধ্যবর্তী কোণ কত? ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে, পরীক্ষায় থাকবে। এই দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করবা? হ্যাঁ ঠিক আছে, পজিটিভ হলে সূক্ষ্ম, নেগেটিভ হলে স্থূল, এটা আমি বলছি। আমাকে একটু এটা মান বের করে দাও দেখি, যে এই যে দুইটি রেখা, এই দুইটি রেখার মধ্যবর্তী কোণ কত?
রায়ান মুতাসিম না 90 ডিগ্রি হবে না ভাইয়া, একটু দেখো এই সূত্র দিয়ে করার ট্রাই করো। m1 টা হচ্ছে প্রথম সরলরেখার ঢাল, m2 টা হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। সাবিকুনা লিখছো tan ইনভার্স 4/3, হ্যাঁ ঠিক আছে, tan ইনভার্স 4/3। দেখো আমি এটা একটু সলভ করে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় থাকবে, বলে দিলাম পরীক্ষায় থাকে। হ্যাঁ, তোমার প্রথম কাজ হচ্ছে আগে m1 আর m2 বের করে নিবা, ঠিক আছে? তাহলে প্রথম সরলরেখা m1 টা কত, এটা কিন্তু এভাবে চিন্তা করো, y ইকুয়াল mx প্লাস c। তাহলে m কত এখানে 3, m2 এর কথা চিন্তা করো, মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ 1/3। আমি যেহেতু তোমাদেরকে বলছিলাম যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, হ্যাঁ, তার মানে আমরা কি নিয়ে কাজ করব বলো তো, প্লাস tan থিটা ইকুয়াল এই যে m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 ইনটু m2। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে উপরে দেখো লসাগু থাকলো কত, 3, 9 মাইনাস 1 ভাগ, নিচে থাকলো কত, 3 3 বাদ দিলে 1, 1 এর আগে কত 2, অর্থাৎ উপরে থাকলো 8, নিচে থাকলো 6। ঠিক আছে, এই পর্যন্ত? কাটাকাটি করলে কত থাকলো, 4/3, অর্থাৎ আমি থিটা ইকুয়াল পাইলাম, ওর পাশে tan পার করে দাও, tan ইনভার্স 4/3। এই যে আমাদের অ্যানসার, থিটা ইকুয়াল tan ইনভার্স 4/3। একটা জিনিস এখানে খেয়াল রাখবা, হ্যাঁ সানজিদ আফরিন হইছে, তাহমিদা খাতুন আরিফা, ঠিক আছে 4/3। এই প্রশ্নের পরীক্ষায় মাঝে মধ্যেই দিয়ে দেয় যে দুটি রেখা দেওয়া থাকে, বলে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা স্থূলকোণ। আমরা সূত্র লিখছিলাম, বলছিলাম প্লাস নিলে আমরা পাবো সূক্ষ্মকোণ, যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা পাবো স্থূলকোণ। আমাদের আর দুইটা টাইপ আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস আমরা শেষ করে দিব। দেখো আমরা আজকে একটু দেখবো যে সরলরেখার ওভারঅল কোশ্চেন, হ্যাঁ, পরীক্ষায় থাকে লম্ব সমদ্বিখণ্ডক। এই কথাটা দ্বারা আসলে আমরা কি বুঝি, হ্যাঁ, লম্ব সমদ্বিখণ্ডক। আমি তোমাকে বললাম, আমরা কি বলছি, লম্ব সমদ্বিখণ্ডক। আমি তোমাকে বললাম যে -7 আর -5,7 ও 3, -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। এর সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। কেউ বলতে পারবা এই জাতীয় অঙ্ক সাধারণত কিভাবে করে? আমি একটু অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। y - 3 ইকুয়াল x plus 1, y plus 3 equal x minus 1, ডানে y plus 1 equal x minus 3, last option y minus 1 equal x minus 3। কেউ আমাকে বলতে পারবা এই জাতীয় অঙ্ক সাধারণত কিভাবে করে পরীক্ষায়? দেখো, যখনই পরীক্ষায় এই কথাটা বলবে যে লম্ব সমদ্বিখণ্ডক, এই কথাটার অর্থ হচ্ছে
এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এই লম্ব রেখাটা সমান দুই ভাগে বিভক্ত করছে। তাহলে যখন লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইবে এইভাবে করতে গেলে অঙ্ক সাধারণত একটু বড় হয়। হ্যাঁ, তুমি কি করবা, যেহেতু দুই ভাগে ভাগ করছে তার মানে কি মধ্যবিন্দু, অর্থাৎ আমি যদি এই রেখাটা চিন্তা করি, এই রেখাটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই পাশে আর এই পাশে সমান। তার মানে কি মধ্যবিন্দু দ্বারা এই যে দুইটা বিন্দু এ আর বি, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু দ্বারা কি হবে, এই যে সমদ্বিখণ্ডকটা সিদ্ধ হবে না বলো তো? সিদ্ধ হবে। তাহলে তুমি এখান থেকে মধ্যবিন্দুটা বের করে নিবা, -5 + 3 ভাগ 2, 7 - 1 ভাগ 2। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যবিন্দু পাইলাম -1 আর এখানে পাইলাম 3। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, ওইটা সূত্রটা বলে দিন। দেখো এখানে আমরা কি করছিলাম, মধ্যবিন্দু বের করছিলাম। মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে x1 + x2 ভাগ 2, y1 + y2 ভাগ 2। তো এখান থেকে আমরা কি করছিলাম, মধ্যবিন্দু বের করলাম। আমরা দেখতেছি মধ্যবিন্দুটা কোনটা, এটা -1 3। অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বললে সেই রেখাটা সব সময় কি করবে, ওই বিন্দুর উপরে অবস্থিত হবে। অর্থাৎ এই মধ্যবিন্দুটা সব সময় লম্ব সমদ্বিখণ্ডের উপরে অবস্থিত হবে। আমরা জানি যে কোনো রেখা, সেটা হোক বক্ররেখা, হোক কৌণিক, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, যেটাই বলো, যদি বলে যে কোন রেখা এত বিন্দুগামী, হ্যাঁ খুব ভালো করে মনে রাখো, যদি বলে যে কোন সরল রেখা এত বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী আর আরেকটা শর্ত দিয়ে বললো যে এবং এই রেখার উপরে লম্ব, তাহলে এই রেখার সমীকরণ কি? কোনো কাজ করবো না, জাস্ট বিন্দুগামী বললেই ওই বিন্দুটা বসা, দেখবা যে কোন রেখাটাকে সিদ্ধ করতেছে। হ্যাঁ, যদি সিদ্ধ করে, যেটাকে সিদ্ধ করবে সেটাই আমাদের অ্যানসার। এখানে একটু বলো দেখি আমাদের অ্যানসার কোনটা। হ্যাঁ, একজন লিখছো y - 3 = x + 1 ঠিক আছে সঞ্জিতা, তোমার অ্যানসার ঠিক আছে। তাহলে একটু এখন এই বিন্দুটা বসায় জাস্ট সিদ্ধ করে দাও। দেখো y - 3, তাহলে এখানে 3 বসালে 3 কত 0। এখানে যদি আমি y এর মানটা বসাই, অর্থাৎ 3 - 3, তাহলে বাম পাশে কত পাইলাম 0। ডান পাশে দেখো x এর মান যদি আমি -1 + 1, তার মানে কত 0। তার মানে চোখ বন্ধ করে আমি বলতে পারি আমাদের এইটাই হচ্ছে অ্যানসার। আর একটু খেয়াল করো, তুমি চাইলে এই অপশনগুলো যে কোনো সমীকরণে বসায় দেখতে পারো, কোনোটাই মান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলবে না। অর্থাৎ কোন সরলরেখা, সেটা সরলরেখা হোক, বক্ররেখা হোক, কৌণিক, অধিবৃত্ত, পরাবৃত্ত, যেটাই বলুক, যদি বলে যে একটা নির্দিষ্ট বিন্দুগামী, জাস্ট ওই বিন্দু বসায় রেখাটা সিদ্ধ করে দিবা। অপশনের মধ্যে একটা রেখাই থাকবে যেটা সিদ্ধ হবে, ওইটাই তোমাদের অ্যানসার। ঠিক আছে, আজকের আমাদের লাস্ট টপিক দেখো, সেটা হচ্ছে প্রতিবিম্ব নির্ণয়। তোমরা কথাটা শুনে থাকবা, এটা এমসিকিউ এ মাঝে মধ্যে দিয়ে দেয়, বিশেষ করে কৃষি গুচ্ছে তো দিয়ে দেয় বললেই চলে, বলা যাচ্ছে না আবার তোমাদের কি হবে। আমাদের লাস্ট টাইপ আজকে সরলরেখা। দেখো আমরা শিখবো যে রেখার সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে আমরা কিভাবে প্রতিবিম্ব নির্ণয় করব। হ্যাঁ, তোমাকে আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, প্রশ্নটা লিখো। গুচ্ছের, কৃষি গুচ্ছের প্রশ্ন, যে -6, 8 বিন্দুর সাপেক্ষে, -6, 8 বিন্দুর সাপেক্ষে 4 - 1 বিন্দুর প্রতিবিম্ব কত? কেউ বলতে পারবো আমাকে প্রতিবিম্ব কত? আমি জাস্ট একটু অপশন গুলো দিয়ে দিচ্ছি, -16, 17, -8, 9, 9 - 8, আর আরেকটা অপশন 17 - 16। খুব ভালোভাবে জিনিসটা শিখে নাও, এটা কখনোই কনফিউজ হবে না। ঠিক আছে, বলছে কি -6, 8 বিন্দুর সাপেক্ষে, তাহলে যেটা সাপেক্ষে বলবে সেটা তুমি কোথায় দিলে, মাঝে দিলে, তুমি যে কোনো একটা দাও। আমি এখানে দিলাম 4 - 1। আমার টার্গেট হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করা। আমি ধরলাম প্রতিবিম্ব আমার x আর y। ঠিক আছে, তুই আমাকে বলতে পারবো এটার অ্যানসার কত?
সাবিনা মিনা লিখছে -16 17 ঠিক আছে। আমি দেখাতুন -16 17 ঠিক আছে। আর কেউ? দেখা যাচ্ছে না কোনটা কি দেখা যাচ্ছে না যে সাধারণ আমার এখানে এখন আসে না। হ্যাঁ, আরিফ লিখছো -16 17 হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আমরা যে প্রতিবিম্বটা বের করব, প্রতিবিম্ব বের করাটা খুবই সহজ। সেটা হচ্ছে এটাকে তুমি জাস্ট মধ্যবিন্দু কল্পনা করবা। হ্যাঁ, যেটা সাপেক্ষে বলবে সেটাকে তুমি মধ্যবিন্দু কল্পনা করবা। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি ছিল? x1 x2 ভাগ 2 কি x। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো এই যে x1 x2 ভাগ 2 কত -6। তাহলে দেখো 6 দুগুণা 12 আর এই পাশে 4 গেলে কত -16। সেম ভাবে চিন্তা করো y1 y2 ভাগ 2 কত y। তার মানে কত 8। অর্থাৎ জাস্ট একটু দেখাই দেই। তাহলে এখানে x পাইলাম -16 -1 y ভাগ 2 8। অর্থাৎ 8 দুগুণা 16 আর এই পাশে গেলে 1 17। অর্থাৎ y কত 17। তাহলে যদি কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব বলে, যেটা সাপেক্ষে বলবে তাক মাঝে দিবা, আর যেটা বলবে তাক বাম পাশে দিয়ে মধ্যবিন্দুর সূত্র দিয়ে সরাসরি বাকি একটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবা। তো এবার ওভারঅল এই পর্যন্ত ছিল তোমাদের সরলরেখার আজকের ক্লাস। আমাদের নেটওয়ার্ক স্বল্পতার কারণে এবং প্রথম ক্লাসের ম্যানেজমেন্টের কারণে অনেক কিছু হয়তো একটু আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার, কিন্তু তারপরেও হয়তোবা তোমাদের অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে কিছু কিছু বিষয় একটু খটকা লাগছে। তো তোমরা যে টপিকস গুলো বোঝো নাই বা যে টপিকস গুলো মনে হয়েছে যে আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো, আমাদের ইনবক্সে অবশ্যই জানাই রাখবে। আমরা চেষ্টা করবো যে আমাদের দিক থেকে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা।